এখন দেখাবো মাইক্রোসফট অফিসে হোম মেনুর কাজ। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। সর্বপ্রথমে হোম থেকে ক্লিপবোর্ড অপশনটি পাওয়া যাবে। এখানে লেখা আছে কাট, কপি, পেস্ট। এই কাট, কপি, পেস্ট মূলত হচ্ছে পেজের ভিতরে কোনো লেখাকে বা টেক্সটকে সিলেকশন করতে হবে নির্দিষ্ট পয়েন্টে। সেই নির্দিষ্ট পয়েন্ট সিলেকশন করার পরে উপরে ক্লিপবোর্ডে কাট, কপি দুটি অ্যাক্টিভ হবে, মানে শো করবে। এখন যেই কাজটি প্রয়োজন, যেমন কাট, যদি কাট করা হয় তাহলে হচ্ছে এই জায়গা থেকে সম্পূর্ণ সিলেকশনকৃত লেখাটি মুছে যাবে এবং ক্লিপবোর্ডে জমা থাকবে। তাহলে কাট করার পরে লেখাটি সম্পূর্ণ চলে গেছে। এখন এটি কোথায় জমা আছে? জমা আছে ক্লিপবোর্ডে পেস্টের মধ্যে। তাহলে এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রয়োগ করে নিচে নামলাম। এই জিনিসটা যদি আবার প্রয়োজন হয়, একাধিক প্রয়োজন হয়, তাহলে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করলাম, চলে আসছে। আবার যদি পেস্ট করি তাহলে আবার একই জিনিস চলে আসবে। যতক্ষণ না পর্যন্ত পরবর্তী কপি বা কাট করা হয় ততক্ষণ পর্যন্ত একই জিনিস পেস্ট করলে আসতে থাকবে। এখন দেখি উপরের যে অংশটা আছে সেই অংশটা ব্লক করার পরে কপি করলাম। এখন আগের যে কাট করা ছিল ক্লিপবোর্ডের মধ্যে সেই তথ্যটা মুছে গেছে। এখন যে কপি করলাম সেই তথ্যটা জমা আছে। এই তথ্যটাকে এখন আবার এখানে প্রয়োজন, তাহলে উপরে যে তথ্যটা আছে সেখানেও রয়ে গেল, আর যেখানে প্রয়োজন সেখানেও আনা যাবে। যতবার প্রয়োজন ততবার আনা যাবে। পেস্ট করার সাথে সাথে হুবহু একই জিনিস কপি হয়ে চলে আসছে নিচে। তাহলে ক্লিপবোর্ডের কি কাজ পাওয়া গেল। এরপরে আসি আমরা ফন্টের কাজ। ফন্টের মধ্যে এই ফন্টের যে স্টাইল আছে, এখানে যে লেখাটা লেখা আছে, যে ফন্টে লেখা আছে সেটা হচ্ছে ক্যালিবারি বডি। এই ক্যালিবারি বডি থেকে ক্লিক করার পরে অনেক ফন্ট এখানে দেখা যাবে। যে কোনো একটা ফন্ট এখানে ক্লিক করলে সেই ফন্টটাই আমরা দেখতে পাবো। তাহলে যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে নিয়ে নিলাম, তাহলে ফন্ট চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে ফন্ট চেঞ্জ, ফন্টের স্টাইল পরিবর্তন। এরপরে হচ্ছে ফন্ট সাইজ 11। এখানে ক্লিক করার পরে যে ফন্টের সাইজটা আমরা নিতে চাই সেই ফন্টের মাউসটা রাখলে পরে ফন্ট সাইজ ছোট বড় আকৃতি দেখা যাচ্ছে। তাহলে আমি 24 সাইজের এখানে রাখলাম, 24 সাইজ। তাহলে এখান থেকে লেখার সাইজটা ওই সাইজের স্টাইল পরিবর্তন হয়ে গেল। মনে রাখতে হবে এই পরিবর্তনের জন্য অবশ্যই লেখাকে সিলেকশন করতে হবে। এরপরে হচ্ছে এর পাশে একটি ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ হচ্ছে ফন্ট সাইজ, এখান থেকে যে ফন্ট নিয়ে বড় করলাম সেটির আরেকটি শর্টকাট অপশন। এখান থেকে ক্লিক করার সাথে সাথে এর উপরে বড়, এটার উপরে ক্লিক করার সাথে সাথে ফন্ট সাইজ বড় হচ্ছে। ছোট, এটার উপরে ক্লিক করার সাথে সাথে ডিক্রিজিং মানে ছোট হচ্ছে। নিচে অপশনটা বি দেখা যাচ্ছে, অর্থাৎ লেখাটা বোল্ড, ইটালিক, মানে এই অপশন যেটা আছে এখান থেকে সেই কাজগুলো করা যাবে। যেমন এখান থেকে নরমাল একটা ফন্ট নিয়ে নিই, নরমাল একটা ফন্ট নিয়ে নিলাম। এখন এটাকে একটু মোটা করতে হবে, তাহলে আমাদের এখান থেকে যে ফন্ট যে প্যাটার্নটা আছে বা ডায়লগটা আছে এখানে এসে এই যে বি লেখা আছে বির উপর ক্লিক করতে হবে। তাহলে এই লেখাটা যে রেগুলার স্টাইলে ছিল সেটাকে পরিবর্তন হয়ে বি বোল্ড আকারে পরিবর্তন হলো, মানে হচ্ছে লেখাটা মোটা অক্ষরে পরিণত হলো। এরপরে হচ্ছে অনেক সময় আমরা দেখি যে লেখাটা একটু বাঁকা স্টাইলের থাকে, সেই বাঁকা স্টাইলের লেখাটাকে আমরা যদি করতে চাই সেক্ষেত্রে আই বাটনটা, আই লেখাটার উপর ক্লিক করতে হবে, মানে হচ্ছে ইটালিক। ইটালিক দিলে পরে লেখাটা একটু বাঁকা হয়ে যাবে। এটাকে যদি আবার একটু আন্ডারলাইন করতে চাই তাহলে এখানে হচ্ছে ইউতে ক্লিক করার সাথে সাথে আন্ডারলাইন অপশনটি চালু হবে। প্রত্যেকটা লাইনে
এই লেখাটা মানে দাগটা চলে আসবে। আবার যদি এটাকে বাদ দিতে চাই, আবার যেই কাজগুলো করলাম সেই কাজগুলো আবার একে একে কাজ করলে এটা চলে যাবে। এরপর হচ্ছে এখান থেকে স্টিক থ্রু লেখাটা থাকবে কিন্তু এর মাঝে একটা কাটা দাগ থাকবে, সেটা দেওয়ার জন্য। আবার হচ্ছে এখান থেকে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে, যেমন এখান থেকে H2O এই সংকেতটা যদি আমাদের লিখতে হয় তাহলে হচ্ছে আমাদের এই টুটাকে এখন যদি আমি নিচে পাঠাতে চাই তাহলে টুটাকে মূলক করলাম, এরপরে সাবস্ক্রিপ্ট ক্লিক করলাম, তাহলে টুটা নিচে চলে গেল। আবার যদি এইটাকেই আমি x স্কয়ার দিলাম, এই x এর স্কয়ারটা টুটাকে উপরে উঠাতে হবে, তাহলে টুটাকে সিলেকশন করতে হবে, এরপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট ক্লিক করতে হবে, তাহলে এই লেখাটার মানে পাওয়ারটা উপরে চলে আসবে। এরপর হচ্ছে ফন্ট স্টাইল, টেক্সট স্টাইল। তাহলে এখান থেকে লেখাটাকে আগে সিলেকশন করতে হবে, করার পরে এখান থেকে টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেই স্টাইলটা এখান থেকে আমরা দেখতে পাবো। যেমন এখান থেকে এই লেখাটাকে সিলেকশন করলাম, এরপরে হচ্ছে টেক্সটের যে স্টাইল আছে টেক্সট ইফেক্ট, এই ইফেক্ট থেকে এসে এই যে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এখানে দেখতে পাবো, দেওয়া হয়ে গেল। এরপরে আরো ইফেক্টের অপশন আছে এখান থেকে আউটলাইন, আউটলাইনটা কোন ধরনের হবে সেই আউটলাইনটা এখান থেকে দেওয়া যাবে। এরপরে হচ্ছে শ্যাডো, কোন ধরনের শ্যাডো আমরা এখান থেকে ব্যবহার করতে চাই সেই শ্যাডোটাকে ব্যবহার করা যাবে। রিফ্লেকশনটা কোন দিকে আসবে, যেমন একটা গ্লাসের উপরে কোনো জিনিস রাখলে পরে ওটা উল্টোভাবে আবার দেখা যায়, সেই স্টাইলটাই হচ্ছে রিফ্লেকশন। এ হচ্ছে গ্লো, হচ্ছে এর চারপাশে আরো একটু স্টিকার সিস্টেমে গ্লো আকারে দেখানোর জন্য। এই হচ্ছে এটার বিষয়গুলো। এরপরে হচ্ছে এখান থেকে হাইলাইট কালার, টেক্সট হাইলাইট কালার, অর্থাৎ যতটুকু লেখা থাকবে ততটুকুই কালার থাকবে। তাহলে এখান থেকে যতটুকু লেখা ততটুকুই কালার হলো, যে কালার দিতে চান এখান থেকে সেই কালারটাই নেওয়া যাবে। আবার এটাকে বাদ দিলে এখান থেকে নো কালার দিলে আবার চলে যাবে। এরপর হচ্ছে ফন্টের স্টাইল, মানে ফন্ট কালার, সরি এই ফন্ট কালার। লেখাটাকে সিলেকশন করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে লেখাটাকে সিলেকশন করে নিতে হবে। যে ফন্টের যে বিভিন্ন কালার আছে সেই কালারটা যে কোনো একটা ক্লিক করার পরে সেই কালারটা এখানে দেখা যাবে। এরপরে হচ্ছে এখান থেকে যে বুলেটস, এই বুলেটস হচ্ছে প্রত্যেকটা লাইনের প্রথমে বিভিন্ন ধরনের যে সিম্বলগুলো ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় বুলেট। ক্লিক করলাম, এন্টার দিলাম, ওই যে অটোমেটিকলি চলে আসছে, আবার ক্লিক করলাম, এন্টার দিলাম, অটোমেটিক চলে আসছে। এরপরে হচ্ছে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে বুলেটস এর পরিবর্তে আমরা নাম্বার ব্যবহার করতে পারি, সেই নাম্বারটা এখানে। এরপরে হচ্ছে এখান থেকে যে লেফট অ্যালাইন, মানে বাম পাশ থেকে লেখাটা শুরু হবে, এটা হচ্ছে লেফট অ্যালাইন। মাঝখান থেকে লেখাটা শুরু হবে, এটা হচ্ছে সেন্টার। ডান পাশ থেকে লেখাটা শুরু হবে, এটা হচ্ছে রাইট অ্যালাইন। আবার বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই যে বইয়ের লেখাগুলো দুই সেট সমান থাকে, সেই সমানতা তৈরি করার জন্য অবশ্যই আমাদের ফুল লাইন থাকতে হবে, এবং লাইনটাকে সিলেকশন করা অবস্থায় এখানে জাস্টিফাই যখন ক্লিক করব তখন দুই মাথা ঠিক থাকবে, মাঝে ফাঁকা দূরত্ব কম বেশি অটোমেটিকলি করে নেবে, এটাকে বলা হয় জাস্টিফাই। তাহলে অ্যালাইনমেন্ট আমরা পেলাম 4 প্রকারের, এটা যে কোনো সময় পরীক্ষায় যে কোনো পরীক্ষা আসতে পারে যে অ্যালাইনমেন্ট কত প্রকার, কি কি, এবং অ্যালাইনমেন্টের শর্টকাট গুলো কি। এরপরে হচ্ছে এখান থেকে প্যারাগ্রাফের মধ্যে যে লাইন স্পেসিং প্যারাগ্রাফ, যেটা একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বাড়ানোর জন্য যে জায়গাটা প্রয়োজন হয় এটাকে হয় স্পেস, লাইনের মাঝে স্পেস দেওয়ার জন্য, ফাঁকা করার জন্য লাইন স্পেসিং এখানে ক্লিক করতে হবে। এখান থেকে 1 আছে স্বাভাবিক, 1.15 হচ্ছে এর থেকে একটু বেশি, 1.5 হচ্ছে আরেকটু বেশি, 2 হচ্ছে আরেকটু বেশি, 2.5 আরেকটু বেশি, 3 পয়েন্ট, এখানে যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে নিয়ে নেওয়া যাবে, তাহলে প্রয়োজন মতো এখান থেকে নিয়ে নেওয়া যাবে। এরপর হচ্ছে এখান থেকে শ্যাডো কালার, শ্যাডো কালার হচ্ছে পুরো একটা লাইনের যে কালার থাকে সেই কালারটা দেওয়ার জন্য, যে কালার যে কোনো কালারটা এখান থেকে দিয়ে নেওয়া যাবে। এরপর হচ্ছে বর্ডার দেওয়ার জন্য, বিভিন্ন সময় বর্ডার দেওয়ার প্রয়োজন হতে পারে।
বিভিন্ন সময় বর্ডার দেওয়ার জন্য। এই বর্ডারটা হচ্ছে এখান থেকে বর্ডার দেওয়ার জন্য, সেই বর্ডারটা এখান থেকে যে কোনো বর্ডার নেওয়া যাবে। এই বর্ডারটা দেওয়ার পরে এখানে এটার মধ্যে আবার লেখা যাবে। তাহলে এই হলো আজকের যে প্যারাগ্রাফের কাজ, ফন্টের কাজ, ক্লিপবোর্ডের কাজ, অর্থাৎ হচ্ছে এখান থেকে হোমের মধ্যে 3টি কাজ দেখানো হলো। স্টাইল, এটা হচ্ছে লেখার স্টাইল, যে লেখাটা কোন স্টাইলে হবে সেই স্টাইলটা এখান থেকে দেখানো হচ্ছে। এরপর হচ্ছে ফাইন্ড। ফাইন্ড হচ্ছে খুঁজে বের করা, কোন শব্দটা প্রয়োজন, কোন লাইনটা প্রয়োজন, সেই বিষয়টা এখান থেকে লিখতে হবে। ফাইন্ড করলেই এখান থেকে সার্চ করলে চলে আসবে। এরপর হচ্ছে রিপ্লেস। রিপ্লেস হচ্ছে এখান থেকে কোনো শব্দ, কোনো লাইন যদি পরিবর্তন করতে হয় আমাদের, সেই লাইনটা এখান থেকে শব্দটা লিখতে হবে ফাইন্ড হোয়াটে, এবং রিপ্লেস করে যে লেখাটা লিখতে চাই সেই লেখাটা এখান থেকে লিখতে হবে। যেমন এখান থেকে যদি আমি এন এই লেখাটাকে পরিবর্তন করতে চাই, রিপ্লেস করার মাধ্যমে এন লিখলাম, রিপ্লেস উইথে গিয়ে আমি এখানে লিখলাম এম। তাহলে এখানে যতগুলো এম আছে এবং রিপ্লেস দিলাম, এম পরিবর্তন হয়ে গেলে যতগুলো আছে সবগুলো যদি পরিবর্তন করতে চাই তাহলে রিপ্লেস অল দিতে হবে, তাহলে সবগুলো পরিবর্তন হয়ে যাবে। এরপরে হচ্ছে এখান থেকে সিলেক্ট অবজেক্ট। আচ্ছা, এর মাঝে একটা রয়ে গেছে গোটু হচ্ছে একটা লাইন থেকে একটা লাইন, একটা পেজ থেকে একটা পেজ। যেহেতু আমাদের এখানে পেজ নেই কোনো, তাহলে আমরা এখানে লাইন সিলেকশন করব, কত নাম্বার লাইনে যাব সেই নাম্বার লাইনটা এখান থেকে লিখে দেব, 2 নাম্বার লাইন দিয়ে ওকে দিলাম। তাহলে 2 নাম্বার লাইনের এখানে যে একটা কার্সরটা দেখা যাচ্ছে। আবার যদি এখানে আমি 1 নাম্বার লাইন দেই তাহলে হচ্ছে 1 নাম্বার লাইনে এখানে দেখা যাচ্ছে ওই যে। তাহলে এক নিমেষে একাধিক পেজ থেকে একাধিক পেজে যাওয়ার জন্য এখান থেকে গোটু ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে এখান থেকে সিলেক্ট, বিভিন্ন ধরনের অবজেক্ট আছে, সেই অবজেক্টকে সিলেকশন করার জন্য হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট অবজেক্ট ব্যবহার করা হয়। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। যার যদি কোনো সমস্যা থাকে কমেন্টে লিখলে পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।